আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দায়িত্ব পাবার ১ মাসও হলো না, এর মধ্যেই ৮ জন প্রতিমন্ত্রীর মন্ত্রণালয়ের পুনর্বণ্টন। এটার কারণ কি? এছাড়া হঠাৎ করেই শুরু হয়েছে ডক্টর ইউনূসের আমলের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত, তাদের ব্যাংক স্টেটমেন্টগুলো চাওয়া হয়েছে। এটার পেছনেই বা রহস্য কি? এদিকে আজকে শুক্রবার জুমার নামাজের পরে দেখলাম জামাত বিক্ষোভ মিছিল করেছে। তারা উপদেষ্টা রেজওয়ানা হাসান এবং ডক্টর খলিলুর রহমানের গ্রেপ্তার চায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কারণে। এসব নিয়েই আজকের আলোচনা। শেষ পর্যন্ত সাথে থাকুন এবং একদম শেষে একটা ছোট্ট বাট ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ। আসসালামু আলাইকুম এবং আদাব। নতুন মন্ত্রিপরিষদ ঘোষণা করেছেন জনাব তারেক রহমান এবং তাতে ৮ জনকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া ছিল এবং এই ৮ জন প্রতিমন্ত্রী সবাই একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। কিন্তু ১ মাসও পার হলো না, কেন তাদের এই মন্ত্রণালয়ে কাটছাঁট হলো? কেন পাখি উড়বার আগেই ডানা ছেঁটে দেওয়া হলো? প্রথমেই বলি, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন জোনায়েদ সাকি। জোনায়েদ সাকিকে আপনারা সবাই চেনেন, খুব সুন্দর করে কথা বলেন, চমৎকার বক্তৃতা করেন, টক শোতে দেখেছেন। নীতি নৈতিকতা, মানে তাকে আপাদমস্তক নীতি এবং নৈতিকতা তাকে ঘিরে থাকে। অসাধারণ বাগ্মিতা এবং কথাও সেরকম বলেন। এবং তার দিকে তাকিয়ে আমিও মাঝে মধ্যে ভাবি যে মানুষ এত সৎ হয় কি করে, একদম সাচ্চা বিপ্লবী যাকে বলে। এই সাচ্চা বিপ্লবী জোনায়েদ সাকি গত 18 মাস ডক্টর ইউনূসের যে অবৈধ শাসন আমল, সেই শাসন আমলে সচিবালয়ে আতঙ্কের নাম ছিল। তিনি 18 মাসে এত 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 তদবির করেছেন, অন্যায্য তদবির, টাকার বিনিময়ে তদবির, এবং এত অবৈধ উপায়ে অর্থ উপার্জন করেছেন যে সচিবালয়ে জোনায়েদ সাকিকে দেখলেই লোকজন আতঙ্কিত বোধ করত। আমরা যাদের মাথায় তুলে রেখেছি নীতি নৈতিকতার একদম, মানে বলা যায় যে এর মতো মানুষ হয় না, সেই মানুষগুলোর গত 18 মাসে যে রূপটা আমরা দেখলাম, যে স্বরূপটা উন্মোচিত হলো, সেটা আসলে জাতি হিসেবে আমাদের জন্য ভীষণ দুর্ভাগ্যের। এবং জোনায়েদ সাকি একজন। এই জোনায়েদ সাকি অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে তিনি প্রথমেই কি করেছেন, তার একজন পরিচিত আছেন যিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিল, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে আবার পুনর্বাসন করার জন্য তিনি ক্ষমতার প্রয়োগ করার চেষ্টা করেছিলেন। তিনি প্রত্যেকটা বেসরকারি ব্যাংকে ফোন করে এমডিদের সাথে কথা বলেছেন। তিনি বিভিন্ন ঋণ খেলাপি শিল্পপতিদের সাথে যোগাযোগ করেছেন, বিভিন্ন বেসরকারি ব্যাংকের উপরে চাপ প্রয়োগ করেছেন সেই ঋণ অ্যাডজাস্ট করার জন্য, বা নানা রকমের অবৈধ তদবির তার। যেহেতু ক্ষমতায় না থেকে 18 মাসে সচিবালয় একদম কাঁপায় ফেলছে, আর এখন তো সে নিজেই মন্ত্রণালয়ের হাফ মন্ত্রী। এইটা কিন্তু চাওর হতে বেশি সময় লাগেনি। সুতরাং তাকে ডানা ছেটে এখন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। তিনি নির্বাচন করেছিলেন বিএনপি জোটের সাথী হিসেবে এবং সেই হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার একটা আসন থেকে জয়লাভ করেছিলেন। এইসব লোক স্বতন্ত্র নির্বাচন বা নিজের দল থেকে নির্বাচন করলে 500-1000-এর বেশি ভোট পায় না। তো বিএনপি তাকে সংসদে এনেছে, কিন্তু 1 মাসও তাকে যে দায়িত্ব দিয়েছিল পুরোটাই রাখতে পারেনি। আরেকজন হলো ববি হাজ্জাজ। তার চালনে বলনে পুরো স্টাইলিশ বয়। সে ববি হাজ্জাজকে দিয়েছিলেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, দুটোর প্রতিমন্ত্রী। তিনি দায়িত্ব নিয়েই বললেন বাংলাদেশের শিক্ষা তিনি এমন জায়গায় নিয়ে যাবেন যে পৃথিবীর লোকজন যায় বাংলাদেশে পড়তে যাবে। মানে বাংলাদেশে কি এই লোকগুলো বসবাস করে? আমার তো ধারণা ছিল পৃথিবী সম্পর্কে এদের অনেক জ্ঞান আছে, এরা স্মার্ট লুকিং বয়স। এবং সে বেশ উদ্ভট কথাবার্তা হয়েছে, তাকে ছেটে দেওয়া হয়েছে ডানা, তাকে এখন শুধুমাত্র প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছে। বিকাশ নুরু, ডাকসুর এক্স ভিপি নুরু, তিনি পেয়েছিলেন শ্রম কর্মসংস্থান এবং প্রবাসী মন্ত্রণালয়। তিনিও ফোন করে দাপট দেখানো, ক্ষমতার অবৈধ প্রভাব এগুলো শুরু করে দিয়েছিলেন, তারও দানা কাটা হয়েছে।
এরকম 8 জন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপনের কারণে তাদের দানাটা ছেটে দিয়েছেন তারেক রহমান। তারেক রহমান বলেছেন বিগত সরকারের মতো তিনি এই ভুলটা করবেন না। তিনি 6 মাস পরে মন্ত্রীদের পারফরমেন্স রিভিউ করবেন এবং যারা যারা পারফর্ম করতে পারবেন না তাদের তিনি সরিয়ে দেবেন। তিনি বলেছেন যে আগের সরকার বিভিন্ন জায়গা থেকে মন্ত্রী বানাতেন এবং সেই মন্ত্রীর পারফরমেন্স যাই হোক তাকে সাধারণত টার্ম শেষ করতে দেওয়া হতো। 2-1 জনের ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে, কিন্তু তারেক রহমান সেটা করবে না। আওয়ামী লীগের একটা যুক্তি ছিল তারা বিভিন্ন আসন থেকে নির্বাচিত এমপিদের মন্ত্রী বানাতেন, এর মাধ্যমে তারা পেরিফেরিতে নেতাদের ক্ষমতায়ন করতেন, কিন্তু পারফরমেন্স অনেকেই ঠিকমতো পারফর্ম করতে পারেনি। অনেকেই দুঃখ করে বলেছেন যে আওয়ামী লীগ এ টিম নিয়ে না, আওয়ামী লীগ শেখ হাসিনার সি টিম নিয়ে খেলতে ভালোবাসেন, এটা অনেকে বলেছেন। তো যা হোক, প্রতিমন্ত্রীরা সেই পাখিদের মতো উড়িবার আগেই যার দানা ছেটে দেওয়া হলো। আর একটা নতুন ঘটনা আমরা দেখছি, আসিফ মাহমুদ ভুঁইয়াকে দিয়ে শুরু হয়েছিল যে উপদেষ্টাদের ব্যাংক হিসাব তলব করা হচ্ছে। এই ইনুস চলে যাওয়ার পরেই কিন্তু উপদেষ্টাদের বিরুদ্ধে, ইনক্লুডিং ডক্টর ইনুস, অসংখ্য অভিযোগ, শত শত অভিযোগ দুদকে জমা পড়েছে। অনেকে বেনামে, অনেকে স্বনামে, অনেকে প্রমাণ সহ অভিযোগ জমা দিয়েছে। তো এখন প্রথমে আসিফ মাহমুদ ভুঁইয়ার ব্যাংক স্টেটমেন্ট তলব করা হয়েছে, তারপরে আরো কয়েকজন, রিজওয়ানা হাসান সহ আরো কয়েকজন উপদেষ্টা এবং একজন ব্যক্তিগত সহকারীরও দেখলাম ব্যাংক হিসাব তলব করা হয়েছে। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে এই ব্যাংক হিসাব তলব করা হয়েছে এবং এর প্রেক্ষিতে আসিফ মাহমুদ ভুঁইয়া একটা ব্যাংক স্টেটমেন্ট সে পাবলিকলি শো করেছে এবং সেখানে ইন্টারেস্টিং হলো তার বউয়ের অ্যাকাউন্টে আছে 512 টাকা এবং সেখান থেকে মাত্র 2 টাকা তিনি তুলেছেন এবং অ্যাকাউন্টটি তিনি খুলেছেন 1 মে, সাধারণত সরকারি ছুটির দিন, এবং ওই দিন কোনো ব্যাংক খোলা থাকে না। আমি জানি না বিশেষ কোনো অ্যারেঞ্জমেন্ট আছে কিনা। এরপরে অন্যান্য উপদেষ্টারাও ব্যাংক স্টেটমেন্ট জমা দেবেন এবং জমা দিয়ে তারা দাবি করছেন যে দে আর ভেরি ক্লিন। কিন্তু আসিফ মাহমুদ ভুঁইয়ার কথাই যদি ধরি, তার ওয়েস্টিনে খাওয়া, তার এক একটা নাইকি জুতা যেগুলোর দাম 1 লাখ 1.5 লাখ টাকা বা আরো বেশি, তার চলন বলন, এগুলোর সাথে তার যে ব্যাংক স্টেটমেন্ট এটা মেলে না। তার এপিএস এর বিরুদ্ধে দুর্নীতি, তার এলাকায় তার যে অ্যালটমেন্ট সেখান থেকে দুর্নীতি এবং তার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ, সেটা কি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আসলে প্রমাণ হবার মতো? আজকাল দেখা যাচ্ছে যে তারা ক্রিপ্টোকারেন্সিতে টাকা রাখতেছে। এই যে বৃহত্তর সিলেটের এক সমন্বয়ক দেখলাম মেহাদি, তারও এই 40 লাখ টাকা নাকি ক্রিপ্টোকারেন্সিতে পাওয়া গেছে ইন্ডিয়ায়, যে তাও। সো এইসব ব্যাংক স্টেটমেন্ট দুর্নীতি যদি ধরতেই চান, তাহলে এই যে রিজওয়ানা, আসিফ ভুঁইয়া, ব্যাংক স্টেটমেন্ট ইটস ওকে, দ্যাটস পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন, বাট এদের গ্রেপ্তার করা দরকার। গ্রেপ্তার করে এক্সটেন্সিভ তদন্ত করা উচিত। এদের যে ডিজিটাল ডিভাইস আছে, মোবাইল ফোন, ল্যাপটপ, এগুলো সবগুলোর ফরেন্সিক এক্সামিনেশন করা উচিত এবং এদের জিজ্ঞাসাবাদ করলে এদের বিরুদ্ধে অভিযোগ তো এই দুর্নীতির টাকা এরা বিদেশে পাচার করেছে, সেই জায়গাটা জিজ্ঞাসাবাদের মাধ্যমে বের করতে হবে। সেইটা যদি না করা হয়, এই ব্যাংক স্টেটমেন্ট তলব করে যদি দুদক তাদের মানে ক্লিন সার্টিফিকেট দিয়ে দেয় যে না এরা কোনো দুর্নীতি করেনি, সেই আশঙ্কা কিন্তু থেকে যায়। সো এই যে ব্যাংক স্টেটমেন্ট চাওয়া হচ্ছে বা এই নাম কস্তে তদন্ত করা হচ্ছে, এটা কি আসলে তারা দুর্নীতি করেছে সেটা খুঁজে বের করবার জন্য, নাকি তাদের একটা ক্লিন সার্টিফিকেট ধরায় দেওয়ার জন্য, যাতে বলতে পারে তারা বুক ফুলিয়ে যে তারা কোনো দুর্নীতি করেনি? অলরেডি ডক্টর আসিফ নজরুল ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছে তিনি 1 পয়সাও নাকি দুর্নীতি করেননি। এরকম ডাহা মিথ্যা কথা একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তিনি কথা বলতেন না, দ্যাটস ফাইন। এত বড় গলা, চোরের মার বড় গলার মতো অবস্থা হয়েছে তার এই যে সাব রেজিস্ট্রারদের পোস্টিং, বদলি, এসব নিয়ে তিনি যে পরিমাণ টাকা ঘুষ খেয়েছেন, রিমান্ড, মামলা, জামিন, এই যে কত কত, তার বিরুদ্ধে তো 1000 কোটি টাকা পাচারের অভিযোগ। সো এইগুলো আসলে যদি সরকার আসলেই এই দুর্নীতি উদ্ঘাটন করতে চায়, দেয়ার আর ওয়েজ এন্ড দ্যাট শুড বি স্ট্রিক্টলি ফলোড। না হলে এই লোক হাসাবেন না আর তাদের এই ক্লিন সার্টিফিকেট দেবেন না। এদিকে আজকে জামাতে ইসলাম যেটা করলো, জামাতে ইসলাম এখন নতুন করে
গো ধরছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এবং রিজওয়ানা হাসান চৌধুরী খুব গর্ব করে বললেন আমরা জামাতকে ঠেকিয়ে দিয়েছি। আমি তো বুঝলাম না জামাতকে ঠেকানো না ঠেকানোর উপদেষ্টারা কারা। এটা তো তাদের ভাষায় যদি বলি একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে নির্বাচিত সরকার, তাহলে সেখানে তারা ঠেকাইলেন কাকে, উঠাইলেন কাকে, বসাইলেন কাকে, এটা কি কথা? নাকি রেজওয়ানা হাসান খুব সুচিন্তিত ভাবে এই স্টেটমেন্টটা দিয়েছেন যাতে জামাতের হাতে আন্দোলনের একটা সিরিয়াস ইস্যু তুলে দেওয়া যায় এবং এটা বিএনপির উপর একটা চাপ প্রয়োগ করা যায়? রিজওয়ানা হাসানকে এ সন্দেহের কারণ হলো তিনি বিশিষ্ট রাজাকার কন্যা। সো পলিটিক্সে আমরা যেটা একদম খোলা চোখে দেখি এটা আসলে এত সহজ সরল না। এবার পবিত্র রমজান মাস চলছে, আপনারা জাকাত ফিতরার টাকা দান করবেন। আমরা সবাই চেষ্টা করি যার যার সাধ্য মতো, এবং আমাদের মধ্যে একটা প্রবণতা থাকে যে আমরা আমাদের পরিচিত মাদ্রাসায় টাকা দেই। আমরা এই যে দান খয়রাত করছি এটা আসলে কাকে দিচ্ছি? আমাদের এই দান খয়রাতের টাকা নিয়ে জঙ্গিরা কি উৎসাহিত হচ্ছে? আমাদের টাকা কি পরোক্ষভাবে জঙ্গিবাদকে পালতেছে, জঙ্গিবাদকে উৎসাহিত করতেছে, লালন পালন করতেছে? এই প্রশ্নটা করুন এবং খুব যাচাই করে বেছে আপনার জাকাত ফিতরার টাকা দিন। আমাদের সবারই গরিব আত্মীয় আছে, আশেপাশে গরিব মানুষ আছে, প্রয়োজনে তাদের দিন, কিন্তু এমন কোনো মাদ্রাসায় টাকা দেবেন না যারা জঙ্গি পালে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলছে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে। এই প্রণালী দিয়েই বিশ্বের প্রায় অর্ধেক জ্বালানি তেল পরিবাহিত হয়। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম চড়া হয়েছে প্রায় 10%। আর বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশের জন্য এটা একটা মারাত্মক আঘাত। ইতিমধ্যে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাংলাদেশের জ্বালানি আমদানির পরিকল্পনা অনুযায়ী তেল এবং গ্যাস পাওয়া যাচ্ছে না। দেশমুখী তেলের দুটি জাহাজ নির্ধারিত সময়ে আসছে না। এই কারণে ডিজেল বিক্রিতে রেশনিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পেট্রোল পাম্পগুলোকে চাহিদার 10% কম ডিজেল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি সঙ্গীন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের 6ষ্ঠ দিনে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেলে $22 বেশি বৃদ্ধি পেয়ে $80 থেকে $109 পৌঁছেছে, যা বাংলাদেশের অর্থনীতির জন্য এক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করেছে। এই দাম বৃদ্ধির প্রত্যক্ষ প্রভাবে প্রতি লিটার ডিজেলে সরকারের ক্ষতি দাঁড়িয়েছে 40 টাকার বেশি, যা জাতীয় অর্থনীতির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য অনুযায়ী দেশে ডিজেলের মজুদ মাত্র 9 দিনের, হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, মাত্র 9 দিনের আছে, তার মধ্যে 2 দিন চলে গেছে, যা জাতীয় জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগজনক। স্বাভাবিক সময়ে দৈনিক 11 থেকে 12,000 টন ডিজেল বিক্রি হলেও বর্তমানে তা 13,000 টন ছাড়িয়ে গেছে। এই অতিরিক্ত চাহিদার কারণে দেশের 2,360টি পেট্রোল পাম্পকে স্বাভাবিক সরবরাহের চেয়ে 10% কম তেল দেওয়ার নির্দেশ দিতে বাধ্য হয়েছে সরকার। এই রেশনিং ব্যবস্থা বাংলাদেশের জ্বালানি ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে পরিস্থিতি আরো জটিল। কাতার এনার্জি মার্চ মাসের 15 এবং 18 তারিখে নির্ধারিত দুটি এলএনজি কার্গো সরবরাহ করতে অপারগতা জানিয়েছে। বিকল্প হিসেবে উন্মুক্ত বাজার থেকে এলএনজি সংগ্রহের চেষ্টা করেও বাংলাদেশ সফল হয়নি। ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত নিজ দেশের প্রয়োজনের কথা উল্লেখ করে এলএনজি সরবরাহে অপারগতা প্রকাশ করেছেন। এই সংকটের ফলে 15ই মার্চের পর দেশে ভয়াবহ গ্যাস সংকট দেখা দিতে পারে, যা বিদ্যুৎ উৎপাদন এবং শিল্প খাতকে মারাত্মকভাবে প্রভাবিত করবে। বিদ্যুৎ খাতে পরিস্থিতি আরো জটিল। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী দেশি বিদেশি কোম্পানির কাছে 45,000 কোটি টাকা বকেয়া রয়েছে, যার মধ্যে তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকারী বেসরকারি কোম্পানিগুলোর পাওনা 14,000 কোটি টাকা, যা ইউনূস সরকার বাকি রেখে চলে গেছে। গত 7-8 মাস ধরে এই কোম্পানিগুলো বিদ্যুতের বিল পায়নি। এই আর্থিক সংকট
গ্রীষ্মকালে দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে মারাত্মকভাবে বাধা সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে আগামী গ্রীষ্মে দেশের বিদ্যুৎ চাহিদা 18,000 মেগাওয়াট পর্যন্ত পৌঁছতে পারে, কিন্তু জ্বালানি সংকট এবং আর্থিক অসঙ্গতির কারণে এই চাহিদা পূরণ অসম্ভব হয়ে দাঁড়াবে। বাংলাদেশের সঙ্গতি আছে, শেখ হাসিনার সরকার বিদ্যুৎ চাহিদা পূরণে 28,000 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা বা সক্ষমতা রেখে গেছেন, কিন্তু মাত্র 18,000 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে অপারগ হয়ে পড়ছে সরকার। জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ভাষায় বিদ্যুৎ খাত সম্পূর্ণভাবে দেউলিয়া অবস্থায় পৌঁছেছে। তার মতে এই পরিস্থিতি মোকাবেলায় ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রয়োজন। কিন্তু প্রশ্ন হলো, এই সংকট থেকে উত্তরণের কৌশল কি হবে? সরকারের সামনে এখন 3টি মূল চ্যালেঞ্জ। প্রথমত, অবিলম্বে বকেয়া পরিশোধ করে বিদ্যুৎ উৎপাদনকারীদের আস্থা ফিরিয়ে আনা। দ্বিতীয়ত, বিকল্প জ্বালানি সরবরাহের ব্যবস্থা করা। এবং তৃতীয়ত, দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। আন্তর্জাতিক রাজনীতির এই জটিল পরিস্থিতিতে বাংলাদেশ একটি কঠিন শিক্ষা পাচ্ছে যে অতিরিক্ত আমদানি নির্ভরতা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। দেশের খনিজ সম্পদ অনুসন্ধান এবং উন্নয়নে অবহেলা এবং বাপেক্সের মতো দেশীয় প্রতিষ্ঠানকে পর্যাপ্ত অর্থায়ন না করার পরিণাম এখন স্পষ্ট হয়ে উঠছে। পেট্রোবাংলা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আমদানিমুখী নীতি দেশের জ্বালানি স্বনির্ভরতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন 2 সপ্তাহের মধ্যে সংঘাত বন্ধ না হলে, মানে ইরান সংঘাত বন্ধ না হলে সব ধরনের জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট হবে, পাশাপাশি ব্যয় বাড়বে। ভবিষ্যতে এমন জটিল পরিস্থিতি এড়াতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় জ্বালানি অনুসন্ধান করতে হবে, সেটা তো ভবিষ্যতের ব্যাপার। বাংলাদেশে মাটির নিচে তেল এবং গ্যাসের অনেক উৎস আছে, ব্লক সৃষ্টি করে সেগুলো বিভিন্ন দেশের অনুসন্ধানী কোম্পানিতে বরাদ্দ দেওয়া হয়েছে। সেই সব কোম্পানির অনুসন্ধান কর্ম কতটা অগ্রগামী হতে পারে তার দেখভাল করার দায়িত্ব তো খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পেট্রোবাংলার। আবার এই প্রতিষ্ঠানেরই অঙ্গ বাপেক্স, যারা তেল গ্যাস অনুসন্ধানের কাজে জড়িত। তাদের অনুসন্ধানে গ্যাসের কূপ পাওয়া গেলেও কর্তৃপক্ষ তাতে কোনো উৎসাহ দেখায় না। এ নিয়ে প্রশ্ন আছে, কেন তারা দেখায় না? তারা কি আমদানিকে প্রাধান্য দিচ্ছেন কারণ নগদ লাভ হয়? সংবাদপত্রে প্রকাশ পেয়েছিল যে বাপেক্সের পর্যাপ্ত তহবিল দেওয়া হয় না, ফলে নতুন নতুন কূপ খনন এবং অনুসন্ধান করা ব্যাহত হয়। এটা পেট্রোবাংলার পুরনো রোগ বা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অভিসন্ধি। তারা জ্বালানি সেক্টরের স্বনির্ভরতা আগ্রহী নন, কারণ হচ্ছে তাতে নগদ লাভ হয় না। তারা কি কেবল কমিশন প্রাপ্তিকে প্রাধান্য দেবেন? এটা পরের কথা। এই মুহূর্তের ঘটনা বলি। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল সংঘাতের এই বিপজ্জনক মুহূর্তে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা রক্ষার জন্য তাৎক্ষণিক এবং দূরদর্শী পদক্ষেপের বিকল্প নেই। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহনে বিঘ্ন ঘটলে বাংলাদেশের অর্থনীতিতে যে বিপর্যয় নেমে আসবে তা মোকাবেলার সরকারের প্রস্তুতি নেই। আমদানি নির্ভরতা থেকে মুক্তি পেয়ে আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে চলাই হয়তো এই সংকটের একমাত্র স্থায়ী সমাধান হতে পারত। বাংলাদেশ ফার্স্ট নীতির কথা বলেছে তারেক রহমান। জ্বালানি খাতে এর বাস্তবায়ন দেখতে পেতে হবে বাংলাদেশকে, তাই না? তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের 3 সপ্তাহ পার হতে না হতেই দেশের উপর আকাশ ভেঙে পড়তে শুরু করেছে। প্রথমত, অবৈধ ইউনূস সরকার দেশকে দেনার সাগরে ডুবিয়ে রেখে গেছে। 18 মাস ধরে দেশের জ্বালানি ক্ষেত্রে কোনো বিল পরিশোধ না করায় এবং ঋণের কিস্তি না দেওয়ায় বাংলাদেশ প্রথমবারের মতো লোন ডিফল্টার হওয়ার পর্যায়ে নেমে এসেছে। ওদিকে ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার খবরে লম্বা লাইন পড়তে শুরু করেছে ডিজেল, পেট্রোলের জন্য। ওদিকে গরম আসছে, জ্বালানি চাহিদা হু হু করে বাড়তে থাকবে। কিভাবে সামাল দেবে তারেক রহমানের সরকার, বলেন তো? ভালো থাকবেন।